ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা অ্যালকাইনের রাসায়নিক ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম এবং সবশেষে আমরা যেই রাসায়নিক ধর্মটা দেখে এসেছিলাম সেটা ছিল যে অ্যালকাইনের সাথে ব্রোমিনের সংযোজন। এবং আমি বলে এসেছিলাম যে কোনো একটা অ্যালকাইন যে একটা অসম্পৃক্ত যৌগ তা মূলত এই বিক্রিয়াটা দ্বারাই প্রমাণিত হয়। তো গত ক্লাসে আমরা অ্যানিমেশনটা দেখিনি, সেই অ্যানিমেশনটা একটু আমরা ক্লিয়ারলি দেখবো আজকে। এখানে বলা হচ্ছিল আমরা ইথাইনের সাহায্যে বিক্রিয়াটা দেখে এসেছিলাম। সেখানে বলা হচ্ছিল যে ইথাইনের মধ্যে যখন আমরা লাল বর্ণের ব্রোমিন দ্রবণটা যোগ করি, যোগ করলে ইথাইন সেই লাল বর্ণের ব্রোমিন দ্রবণটার সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে সেখানে একটা নতুন যৌগ উৎপন্ন করে, যেটা একটা সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয় এবং যৌগটা হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন। এবং এই বিক্রিয়াটা যখন হলো তখন কি ব্রোমিনের আর অস্তিত্ব থাকছে না, কারণ সে ইথাইনের সাথে বিক্রিয়া করে নতুন যৌগটা উৎপন্ন করে ফেলছে। তার মানে কি? তার মানে হচ্ছে ব্রোমিনের যে লাল বর্ণটা সেটা দূরীভূত হবে বা অপসারিত হবে। এবং ইথাইন যে একটা অসম্পৃক্ত যৌগ তা আমরা এই বিক্রিয়াটার দ্বারা প্রমাণ করতে পারি। বিক্রিয়াটা ছিল এরকম, তোমরা খেয়াল করে দেখো যে ইথাইন তার সাথে ব্রোমিন সংযুক্ত হচ্ছে, এখানে উৎপন্ন হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন। এবং আমি বিক্রিয়াটা তোমাদের গাঠনিক সংকেত দিয়েও দেখিয়ে এসেছি। গাঠনিক সংকেতটা এরকম, আমরা জানি যে কোনো একটা অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে এবং যেহেতু একটা একটা করে হাত খালি এবং আমাদের যেহেতু এই অ্যালকাইনটা হচ্ছে কি অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যটা, অর্থাৎ এখানে তাহলে কি ঘটনা ঘটবে? এখানে কার্বনের এই পাশে আমাদের হাইড্রোজেন আর এই পাশে আরেকটা হাইড্রোজেন। পরের দিকে আমরা একটু খেয়াল করে দেখি, যখন তার গাঠনিক সংকেতটা অর্থাৎ এই যে তার পাই বন্ধন দুটি বা যে বন্ড দুটি এগুলো ভেঙে যাচ্ছে, তখন কি ঘটনা ঘটে? এই কার্বনের একটা হাত সৃষ্টি হয়, এদিকে এই কার্বনের একটা হাত সৃষ্টি হয়, এদিকে এই দুই কার্বনের একটা একটা করে হাত সৃষ্টি হচ্ছে। সেখানে এসে আমাদের ব্রোমিনগুলো যুক্ত হয়ে যায় এবং খেয়াল করে দেখো যে আমরা এই টেট্রা ব্রোমো ইথেনটাকে পাই। এখানে অ্যানিমেশনটা ছিল এরকম যে এখানে ব্রোমিনের লাল বর্ণটা ধীরে ধীরে অপসারিত হবে, অর্থাৎ অ্যালকিনের সাথে অ্যালকাইনের অসম্পৃক্ততার যেই শনাক্তকরণ বিক্রিয়াটা সেটা আমরা যাচ করব কিভাবে বা বের করব কিভাবে। সেখানে আমরা দেখব যে ইথাইনের সাথে যখন আমি ব্রোমিন যোগ করছি তখন ব্রোমিনটা কি থাকে? লাল বর্ণের থাকে এবং যখনই ইথাইন এবং ব্রোমিন বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে তখনই সেটা কি বর্ণহীন হয়ে যায় এবং অ্যালকিনে বর্ণহীন হবে খুবই দ্রুত, আর অ্যালকাইনের ক্ষেত্রে বর্ণহীনটা হবে কি ধীরে ধীরে। আর অ্যালকেনের ক্ষেত্রে কি ব্রোমিনের কালারের কোনো পরিবর্তন ঘটবে না? আমরা জেনে এসেছি যে অ্যালকেনের ক্ষেত্রে ব্রোমিনের কালার কোনো চেঞ্জ হবে না, কারণ অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ, সে ব্রোমিনের সাথে সংযোজন বিক্রিয়ায় অংশ নেয় না। এরপরে আমরা চলে আসছি আজকের ভিডিও ক্লাসের মূল টপিকে, সেটা হচ্ছে অ্যালকোহল। তো অ্যালকোহল নিয়ে এর আগেও আলোচনা করা হয়েছে যে আমরা জানি অ্যালকোহলের ক্ষেত্রে খেয়াল করতে হবে কোন একটা জৈব যৌগে আমরা হাইড্রোকার্বনগুলো দেখে এসেছি, সেখানকার কোনো একটা হাইড্রোজেনকে যদি হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত করা হয় তখনই সেখানে অ্যালকোহলের সৃষ্টি হয়। ঘটনাটা কিরকম আমরা একটু খেয়াল করে দেখি। যে জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলা হয়। তবে কিছু কিছু যৌগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকলেও তাদেরকে অ্যালকোহল বলা হয় না, যেমন ফেনল। তো এই ফেনল নিয়ে আমরা এই ক্লাসে আর বিস্তারিত আলোচনা করব না, কারণ এইচএসসিতে ফেনল নিয়ে ফেনলের প্রস্তুতি কিংবা তার রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে আসি। তো এই বিস্তারিত আলোচনায় আমরা দেখব যে কিভাবে ফেনল প্রস্তুত হচ্ছে, কিভাবে ফেনলে OH মূলকটা আসছে এবং তার যে সাধারণ প্রস্তুত প্রণালীটা সেগুলো নিয়ে। তো আমরা অ্যালকোহলের আলোচনায় আসি যে অ্যালকোহলের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n+1OH। এখানে এই এনটা হচ্ছে একটু সাবস্ক্রিপ্ট হবে, তোমরা খেয়াল করবে। এখানে H2n+1OH কেন এটা হচ্ছে? কারণ একটা উদাহরণ দিয়ে আমরা দেখি। খেয়াল করে দেখো, যদি আমরা এখানে ইথেন নিয়ে কাজ করি, তো ইথেনের ক্ষেত্রে আমরা জানি যে দুইটি কার্বনে মোট কয়টি হাইড্রোজেন থাকে? 6টি হাইড্রোজেন থাকে। তার মানে এখানে সি হচ্ছে মানে কার্বন হচ্ছে দুটি, আর হাইড্রোজেন কতটি? হাইড্রোজেন হচ্ছে 2 × 2, তার মানে 2n+2, অর্থাৎ এখানে আমরা 6টি হাইড্রোজেনকে পাচ্ছি। কিন্তু খেয়াল করে দেখো যে আমরা যদি এই হাইড্রোজেনটাকে একটা হাইড্রোক্সিল মূলক দিয়ে রিপ্লেস করি সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেক্ষেত্রে কিন্তু এখানকার একটা হাইড্রোজেন কি কমে যাচ্ছে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে কত? 5,
অর্থাৎ CnH2n+1 আর যুক্ত হলো কে OH। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমাদের অ্যালকেন থেকে অ্যালকোহলের সাধারণ সংকেতটা আসে। এবার আমরা পরের লাইনটাতে চলে যাই, এগুলো আমি একটু মুছে দিচ্ছি। অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যটা হচ্ছে মিথানল, এবং সিরিয়ালি অ্যালকেন যেভাবে আমরা দেখিয়েছিলাম যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ঠিক একইভাবে আমরা সামনের দিকে এগোতে থাকবো, যে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, ঠিক এইভাবে। আর অ্যালকোহলকে ROH দিয়ে প্রকাশ করা হয়, যেখানে আরটা হচ্ছে কি অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলক নিয়ে আমরা এর আগেও অনেক আলোচনা করে এসেছি, যে কোনো একটা অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেনকে অপসারণ করা হয় তাহলে যতটুকু অংশ থাকে সেটাকে আমরা বলি অ্যালকাইল মূলক। যেমনটা আমি যদি বলি যে এখানে C3H8, এটা হচ্ছে আমাদের প্রোপেনের আণবিক সংকেত, তাই তো। তো এই প্রোপেন থেকে আমি যদি একটা হাইড্রোজেনকে সরিয়ে ফেলি তাহলে এটা সংকেতটা কি দাঁড়াবে C3H7 এবং কার্বনের একটা হাত খালি, তাই তো। এটাকেই বলা হয় তখন প্রোপাইল। তার মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলেই সেখানে অ্যালকাইল সৃষ্টি হয়। এখন যে কোনো অ্যালকাইলকে আমরা আর দিয়ে প্রকাশ করি, এবং এখানে একটা দাগ দিয়ে রাখি যেটা কি একটা হাতকে নির্দেশ করছে যে এই হাতের সাথে যে কোনো কেউ যুক্ত হতে পারছে, কারণ এই হাতটাতেই যখন আবার হাইড্রোজেন চলে আসবে, অর্থাৎ এইদিকে যদি দেখাই তখনই কি অ্যালকেন থেকে হাইড্রোজেন যেটা আমি সরিয়ে অ্যালকাইল সৃষ্টি করছিলাম, সেই হাইড্রোজেনটাকে আমি যখন আবার অ্যালকাইলের সাথে যুক্ত করে দেবো, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যালকেন। আবার এই এইচটাকে যখন আমি OH দিয়ে রিপ্লেস করি বা এইচ এর পরিবর্তে OH দিয়ে দিই, তখনই সেটা হয়ে যায় অ্যালকোহল। সেই জন্য খেয়াল করে দেখো যে অ্যালকোহলকে আমরা ROH দিয়ে প্রকাশ করি। বা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো যে অ্যালকাইলের সাথে যখনই একটা হাইড্রক্সিল মূলক এসে যুক্ত হয় তখনই সেটা হয়ে যায় অ্যালকোহল। তুমি দুইভাবেই চিন্তা করতে পারো। তো এই শ্রেণীর অর্থাৎ অ্যালকোহলের প্রথম দিকের যে সদস্যগুলো রয়েছে তারা বর্ণহীন তরল পদার্থ হয়ে থাকে এবং পানিতে তারা সকল অনুপাতে মিশ্রিত হয়। অ্যালকোহলের নামকরণটা কিভাবে হলো? অ্যালকেনের নামের শেষের ইটাকে বাদ দিয়ে আমরা যদি সেখানে অল যোগ করি, অর্থাৎ OL, তাহলেই অ্যালকোহলের নামকরণটা হয়ে যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইথানল। এখানে অ্যালকেন হলে তার নামটা কি হতো? অ্যালকেন হলে তার নামটা হতো ইথেন, তাই তো। এখানে তাহলে আমরা যদি এবার ইটাকে বাদ দেই, সেখানে OL যুক্ত করি, খেয়াল করে দেখো, সরি, এখানে আমরা ইথেন বানানটা একটু ভুল হয়েছে। এটা হচ্ছে আমাদের ইথেনের নাম, তাই তো। সেখানকার ইটাকে বাদ দিয়ে আমি যদি OL যুক্ত করি তাহলে এটা হয়ে গেল কি ইথানল। আবার আমরা মিথেনের নামটা একটু খেয়াল করি, এটা হচ্ছে মিথেনের নাম, তাই তো। সেখান থেকে আমি যদি কে বাদ দিয়ে সেখানে OL বা অল যুক্ত করি, সেটা হয়ে যায় কি মিথানল। ঠিক এইভাবে আমাদের অ্যালকোহলের নামগুলো হয়ে থাকে, অর্থাৎ মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, ঠিক এভাবে আমরা সামনের দিকে এগোতে থাকি। এবার আমরা অ্যালকোহলের প্রস্তুতিতে চলে যাব। তো অ্যালকোহলের প্রস্তুতিতে তোমাদেরকে যে বিক্রিয়াটা দেখানো হবে সেটা হচ্ছে ইথাইল ব্রোমাইড থেকে আমরা কিভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। আমি প্রথমে তোমাদের বইয়ের এই বিক্রিয়াটা দেখাবো এবং এরপরে আমরা সাধারণ বিক্রিয়াটাতে যাব। এখানে বলা হচ্ছে যে ব্রোমো ইথেন এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করে উত্তপ্ত করলে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। ব্রোমো ইথেনটা কি আসলে? এখানে খেয়াল করে দেখো, ব্রোমো ইথেন হচ্ছে সেটা যেখানে ইথেনের একটা হাইড্রোজেনকে একটা ব্রোমিন দ্বারা রিপ্লেস করা হয়েছে। এটার আলাদা একটা নাম রয়েছে, মানে তুমি যদি অ্যালকাইল হ্যালাইড হিসেবে নামকরণটা করতে চাও তাহলে এর নামটা হবে ইথাইল ব্রোমাইড। এর নামটা হচ্ছে ইথাইল ব্রোমাইড। কেন ইথাইল ব্রোমাইড? কারণ ইথেন থেকে তুমি যখন একটা হাইড্রোজেনকে অপসারণ করো তখন তার নাম হয়ে যায় ইথাইল, অ্যালকাইল হয়ে যায় সে। সেই অ্যালকাইলে বা ইথাইলে তুমি যখন একটা ব্রোমিন যুক্ত করো তখনই তার নামটা হয় ইথাইল ব্রোমাইড। এখানে আমি আবার যোগ করছি কাকে? এখানে আমি আবার যোগ করছি সোডিয়াম হাইড্রোক্সাইডকে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণটা এখানে ব্যবহৃত হবে। অর্থাৎ আমরা জানি যে অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ, একিউ এখানে থাকতে পারে, অথবা এখানে বাংলায়ও লেখা থাকতে পারে যে জলীয় দ্রবণ। আরেক জায়গায় আমরা দেখে এসেছিলাম অ্যালকোহলীয় দ্রবণ, দুইটা কিন্তু ভিন্ন। তোমরা খেয়াল করবে যে কোথায় আমরা জলীয় দ্রবণ ব্যবহার করছি, কোথায় অ্যালকোহলীয় দ্রবণ। এরপরে উত্তপ্ত করা হলে সেখানে সৃষ্টি হচ্ছে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড। এবার এই বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হচ্ছে আমরা যদি একটু অ্যানিমেশনটা লক্ষ্য করি,
এটা হচ্ছে ইথাইল ব্রোমাইডের গাঠনিক সংকেত। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আসলো। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ইথাইল ব্রোমাইডের বিক্রিয়ায় কি ঘটনা ঘটে খেয়াল করে দেখো। এই OH-টা এখানকার ব্রোমিনটাকে রিপ্লেস করে। তাহলে কি এটা হয়ে গেল আমাদের এই যে ইথানল বা ইথাইল অ্যালকোহল। তাহলে দেখো খুব সহজই কিন্তু বিক্রিয়াটা, অর্থাৎ এখানে কি এই সোডিয়াম এই ব্রোমিনকে নিয়ে সোডিয়াম ব্রোমাইড বানিয়ে ফেলছে, আর এই OH-টা এসে যুক্ত হচ্ছে এই জায়গাটাতে। এই যে খেয়াল করে দেখো এইভাবে যুক্ত হচ্ছে। আচ্ছা, এবার আমরা এই বিক্রিয়াটাকে একটা সাধারণ বিক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করতে চাচ্ছি, যাতে করে সবসময় যে ইথাইল ব্রোমাইড থেকে আমাদেরকে ইথানল উৎপন্ন করতে দেবে ঘটনাটা এমন নয়। তাহলে সাধারণ বিক্রিয়াটা কি, বা সাধারণ যে প্রস্তুতিটা অ্যালকোহলের, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ বলা হয় তার প্রস্তুতিটাকে। সেখানে কি ঘটনা ঘটে, সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের ফুটন্ত জলীয় দ্রবণে যদি আমরা অ্যালকাইল হ্যালাইড যুক্ত করি, সেখানে আদ্র বিশ্লেষণ ঘটে অ্যালকোহলটা উৎপন্ন হয়। অর্থাৎ সাধারণ বিক্রিয়াটা দেখতে হয় এরকম। এখানে RX দিয়ে বোঝানো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তার মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে সৃষ্টি হয় অ্যালকাইল। সেখানে যদি আমি একটা হ্যালোজেন যুক্ত করি, সেই হ্যালোজেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে, তখনই সেটা হয়ে যাবে অ্যালকাইল হ্যালাইড। RX দিয়ে অ্যালকাইল হ্যালাইড বোঝানো হয়। ধরো এরপরে আমি সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করছি, করার পরে এখানে আমি যদি তাপ দিই, অর্থাৎ উপরের বিক্রিয়াটার মতনই কিন্তু এখানে কি হবে, এই হ্যালোজেনটা প্রতিস্থাপিত হবে এখানকার হাইড্রক্সিল মূলক দ্বারা। তাহলে এটা সৃষ্টি করবে ROH, যেটা কি অ্যালকোহল। এবং এই যে হ্যালোজেনটা প্রতিস্থাপিত হলো, সেটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে সোডিয়াম হ্যালাইড। এখানে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহৃত হতো, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি হতো। আর এখানে আমি তাহলে এক্স এর পরিচয়টা দিয়ে দিই। এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা। আবার উদাহরণ হিসেবে আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, যেমন এখানে আমি এটা দিয়ে দিলাম মিথাইল আয়োডাইড। এখানে ধরো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করছি, করার পরে যদি আমি তাপ দিই, তাহলে এখানে কি উৎপন্ন হবে, এখানে মিথানল উৎপন্ন হবে। আর তার সাথে সাথে এখানে উৎপন্ন হবে সোডিয়াম আয়োডাইড। তার মানে বুঝতে পারছো যে এই সাধারণ বিক্রিয়াটা যদি আমরা মনে রাখি, তাহলে যে কোনো অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলেই পেয়ে যাব অ্যালকোহল। এবার আমরা চলে আসব পরবর্তী সমগোত্রীয় শ্রেণীটা, যার নাম হচ্ছে অ্যালডিহাইড। তো জৈব যৌগে, যেই জৈব যৌগে আমাদের অ্যালডিহাইড গ্রুপটা বিদ্যমান থাকে, তাকেই আমরা অ্যালডিহাইড বলি, অর্থাৎ কার্যকরী মূলকটা হবে অ্যালডিহাইড। এখানে CHO হচ্ছে সেই অ্যালডিহাইড মূলক। এটাকে আমরা ভেঙে দেখেছিলাম যে এইভাবে হয় তার গঠনটা, অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের সাথে একটা ডাবল বন্ড থাকে, এবং আরেকটা হাত, এই হাতটাতে এখানে কোনো অ্যালকাইল মূলক যুক্ত হয়। তাহলে অ্যালডিহাইডের নামকরণটা ঠিক অ্যালকোহলেরই মতন, যে নামের শেষের ইটাকে বাদ দিয়ে এখানে অ্যাল যুক্ত করা হয়। অ্যালডিহাইডের AL যুক্ত করে তার নামকরণটা করা হয়। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে প্রোপানল, কিংবা বিউটানল হতে পারে, পেন্টানল হতে পারে। প্রথম সদস্যটা হচ্ছে মিথানল। এবার কিভাবে নামকরণটা করা হয় একটু খেয়াল করো। যেমন আমি যদি ইথেনের কথা বলি, এখানে ইথেন, তার নামের শেষের ইটাকে বাদ দিয়ে আমি যদি সেখানে AL যুক্ত করি, সেটাই হয়ে যাবে কি ইথানল। ঠিক একইভাবে মিথানল, বিউটানল, প্রোপানল এরকম ঘটনাটা। তোমরা জানো যে আমাদের মিথেনের সংকেতটা হচ্ছে CH3, সরি, ইথেনের সংকেতটা হচ্ছে CH3। আবার মিথেনেরটাও যদি বলি, মিথেনের সংকেতটা হচ্ছে CH4। আবার আমরা যদি প্রোপেনে চলে যাই, প্রোপেনের ক্ষেত্রে তার সংকেতটা হচ্ছে CH3, CH2, আবার CH3। এবার যখন এখান থেকে আমাদের অ্যালডিহাইডটা সৃষ্টি হয়, সেটাতে কি একটা কার্বনই থাকবে, যেহেতু আমাদের অ্যালকেনে কার্বন একটা, এবং এটা হবে এরকম, এটার নাম হচ্ছে মিথানল। ঠিক একইভাবে এটা হবে আমাদের ইথানল, আর পরেরটা অর্থাৎ তৃতীয় যেটা, সেটা হবে প্রোপানল। বুঝতেই পারছো যে কার্বন সংখ্যাটাই আসলে মেইন। এখানে কার্বন একটা, এই যে একটা কার্বন, এটা হচ্ছে আমাদের প্রথম সদস্যটা অ্যালডিহাইড গ্রুপের। এখানে দুইটা কার্বন, এখানেও আমরা দেখতে পাচ্ছি দুইটা কার্বন। এবং তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অ্যালডিহাইড যে কার্যকরী মূলকটা, তার নিজের মধ্যেই কি আছে, নিজের মধ্যেই কার্বন আছে। সেজন্যই আমরা যখন প্রস্তুতিটা খেয়াল করব, তখন কিন্তু আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে অ্যালডিহাইডের প্রস্তুতিতে এবার চলে যাই আমরা। পানি সংযোজন।
তোমরা ইতিমধ্যেই এই বিক্রিয়াটা দেখে এসেছো যে কিভাবে আমরা অ্যালডিহাইড সৃষ্টি করতে পারি। তোমরা অ্যালকাইনের যে রাসায়নিক ধর্ম সেখানেই দেখে এসেছিলে যে অর্থাৎ 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট দ্রবণ যোগ করলে যেই আমরা ইথানলটা উৎপন্ন করি সেই বিক্রিয়াটাই আমি দেখাবো। এখানে বলা হচ্ছে যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট দ্রবণটাকে যোগ করলে ইথানল উৎপন্ন হয়। মার্কিউরিক সালফেটের সংকেতটাও ইম্পর্টেন্ট, HgSO4, আর সালফিউরিক অ্যাসিড তোমরা জানো H2SO4, এবং তাদের এই ঘনমাত্রাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখো ইথাইন এর সাথে যুক্ত হচ্ছে পানি, এবং আমাদের যে প্রয়োজনীয় শর্তটা 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% কি মার্কিউরিক সালফেট, এবং অবশ্যই এখানকার টেম্পারেচারটা দেখাবে তোমরা 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে উৎপন্ন হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যালডিহাইডটা ইথানল। তাহলে গাঠনিক সংকেত দিয়ে আমরা যদি একটু বুঝতে চাই, এই হচ্ছে ইথাইনের গাঠনিক সংকেত, এটা হচ্ছে পানি, আর এখানে সৃষ্টি হচ্ছে কে ইথানল। এখানে আমি মূলত তোমাদের মনে রাখার জন্য একটা সিস্টেম শিখিয়ে দিয়েছিলাম যে আমাদের ইথাইন কিন্তু দেখতে এরকম। তো যখন এই বিক্রিয়াটা সংগঠিত হবে অর্থাৎ ইথানল সৃষ্টির যে বিক্রিয়াটা, তখন এখানে কি ঘটনা ঘটবে খেয়াল করে দেখো যে আমরা প্রথমে এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে এই বন্ড ভেঙে গেলে এদের একটা একটা করে হাত সৃষ্টি হলো। আবার যখন এই বন্ডটা ভেঙে যাবে তখন কি এখানে আর আরেকটা হাত এখানে, এটা তোমাদের মনে রাখার জন্য অবশ্যই। তাহলে এই জায়গাটাতে আসে ও, আর এই দুই জায়গায় চলে আসে কি হাইড্রোজেন। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের CH3CHO অর্থাৎ ইথানল। এইভাবে তোমরা মনে রাখতে পারো যে কিভাবে ইথেনে পানি সংযোজনের মাধ্যমে আমরা ইথানলটাকে সৃষ্টি করতে পারি। এখন এই অ্যালডিহাইডের যে ব্যবহার, তার অন্যতম একটা ব্যবহার হচ্ছে ফরমালিন। ফর্মালডিহাইড বা মিথানল সংকেতটা ইম্পর্টেন্ট। মিথানলের সংকেত হচ্ছে HCHO, এটা হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানলের সংকেত। এই মিথানলের 40% জলীয় দ্রবণকে আমরা বলি ফরমালিন। তার মানে হচ্ছে ফরমালিনে 40% থাকবে মিথানল আর 60% থাকবে পানি। গবেষণাগারে আমরা এই ফরমালিন ব্যবহার করে থাকি। এছাড়াও বিভিন্ন মৃত প্রাণীদেহ সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়ে থাকে। যেমন তোমরা তোমাদের বায়োলজি ল্যাবে কিংবা কেমিস্ট্রি ল্যাবে গেলে দেখতে পাবে যে এইভাবে কিছু মৃত প্রাণীদেহ সংরক্ষণ করা হচ্ছে ফরমালিন দিয়ে। অর্থাৎ এই যে আমরা লিকুইডগুলো দেখতে পাচ্ছি ভিতরে, এই লিকুইডগুলোই হচ্ছে কি, এগুলোই হচ্ছে ফরমালিন, যাদের মধ্যে এই মৃত প্রাণীদেহ সংরক্ষণ করা হচ্ছে। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা অ্যালকোহল এবং অ্যালডিহাইড নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা জৈব অ্যাসিড অর্থাৎ যে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আমরা দেখব যে কিভাবে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডগুলো প্রস্তুত করা হয়। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।